না এই আলোচনার কেন্দ্রে থাকা এই জনপ্রতিনিধিদের, এদের কি খুব রাজনৈতিক ভবিষ্যৎ আর তেমন কিছু রইলো? কি অবস্থান এদের হবে এবং রাজ্যের যে বিরোধী দলগুলো সেক্ষেত্রেও বা কি চিত্র ভবিষ্যতে আমরা দেখতে পাবো বলে মনে হয়? যা পরিস্থিতি রয়েছে তার ভিত্তিতে কি মনে হচ্ছে? রাজ্যে বাকি বিরোধী দল বলতে তো কংগ্রেস এবং সিপিএম, সেটা দেখা যাক। আমি এখনই কোনো মন্তব্য করবো না, কিন্তু আমি মানে ব্রডলি যেটা বলছি, এটা ঘটনা নির্মাল্য যেটা বলেছে যে শাসিতের মানে শাসকের গণতন্ত্র। মহারাষ্ট্রে 2023 সালে একটা জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ পর্যন্ত মহারাষ্ট্রের স্পিকার কোনো সিদ্ধান্ত নেননি। কেন নেননি? আবার নিয়ম মাফিক যখন নির্বাচন হবে হবে হয়ে গিয়ে আবার নতুন আরেকটা সরকার। এখানেও দিল্লিতে বা পশ্চিমবঙ্গে তো আরো নির্লজ্জ ভাবে, কারণ যে ব্যক্তি দল থেকে সাসপেন্ড তাকেই বিরোধী নেতা করে দেওয়া হাস্যকর, মানে জানি না। তৃতীয়ত, দিল্লিতেও যদি এরকম অভিযোগ আসবে ডিফেকশনের অভিযোগ তো আসবেই, এবং সেই অভিযোগের স্পিকার সেটা নিয়ে বসে থাকবেন, এটা আমি নিশ্চিত। এবং তাই 3 বছর কাটিয়ে দেবেন। 3 বছর পর এদেরকে কেউ আর চিনবেও না, বিজেপিও চিনবে না, বিজেপির প্রয়োজন শেষ হয়ে যাবে। সুতরাং এটা এদের ভবিষ্যৎ। আমি মনে করছি এরা 3 বছর, কেউ যদি আর কতদিন বাকি আছে তাদের জীবনের, রাজনৈতিক জীবনের বা সংসদের মেয়াদ, সেই বেতনটা পেয়েছেন কিনা আমি জানি না, সেই বেতনটুকু পেলেই তারা খুশি থাকবে আর কি। বাকিদের কারণেই হয়তো একটা লো করতে পারেন, আমি জানি না। তো এ নিয়ে চর্চা আছে অনেক অল ইন্ডিয়া। দ্বিতীয়ত গৌতমদা, নানাভাবে এদের অনেকেরই যে আয় এবং সম্পত্তি আয় হতে পারে বলে শোনা যাচ্ছে, ওই বেতনে আর কি যায় আসে? আমি বলছি ওই বেতনটা কিন্তু 3 কোটি, আর যে বাকি সময়টা আছে এই 3 কোটির ওপর প্রিমিয়াম দিয়ে একটা ভালো টাকা হলে হতেই পারে। সুদ তো হবে না, এত টাকার একটা সুদ হওয়া দরকার। কিন্তু বিজেপি আবার যখন দেয় না, তার আবার রেকর্ড রেখে রাখে, তো ছবি তুলে রাখা আছে। বেগরবাই করলে কিন্তু সেটা দেখিয়ে দেবে। কেমন যেরকম আবার সেই পুরোনো কাসুন্দি ঘাটবো, সেই আর কি। যেমন একজন সাংবাদিকের চেক একজন রাজনৈতিক নেতা দেখিয়ে দিয়েছে প্রকাশ্যে, এরকম ভবিষ্যতে এরকম দেখিয়ে দেবেন যদি যে কেউ নিয়ে থাকে আর কি। জানি না, সেটা বলতে পারছি না, প্রমাণ নেই ফলে বলতে পারবো না। কিন্তু এটা ঘটনা এই শাসকেরই গণতন্ত্র, এটা ঘটনা। কোথাও কোনো, তুমি যে বলছো সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও হয়তো একটা আগে 2023 সালের কনস্টিটিউশন বেঞ্চ 5 মেম্বার কনস্টিটিউশন বেঞ্চের রায়, লেজিসলেচার পার্টি কখনোই কোনো দলের সঙ্গে মিশতে পারে না, এটা পলিটিক্যাল পার্টি পারে। সুতরাং এই রায়টা তো ইমপ্লিমেন্টেড হওয়া উচিত ছিল, মহারাষ্ট্রে হয়নি। কোথায় হয়েছে? অনেকে আবার উদাহরণ দিচ্ছেন যে গোয়া বিধানসভাতে যখন গোটা দল কংগ্রেসের চলে গিয়েছিল বিজেপিতে, তখন নাকি গোয়া হাইকোর্ট একটা এটাকে জাস্টিফাই করেছিলেন স্পিকারের সিদ্ধান্তে। সেটা আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত, তৃণমূল না মানে সাবেক তৃণমূল বর্তমান এনসিপিআই, তারা ওই জাজমেন্টের উপরে নির্ভর করে আছেন। কিন্তু হাইকোর্টের রায় তো আইন নয়, আইন তো হচ্ছে সুপ্রিম কোর্টের ল। এর আগেই আমি বলেছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট হচ্ছে ল অফ দ্য ল্যান্ড, হাইকোর্টের রায় ল অফ দ্য ল্যান্ড নয়। ফলে ওটা হাস্যকর। তৃণমূল কংগ্রেস যদি সত্যিই কোনো আবেদন করে স্পিকারের কাছে, বা স্পিকার সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই, এবং স্পিকারের সিদ্ধান্তের পর তারা আদালতে গেলে যাবেন, এবং সেক্ষেত্রে যা হবে তাতে ততদিনে ভোট হয়ে যাবে। দ্বিতীয় কথা যেটা বলবো, যেটা বলছিল নির্মাল্য, একটা অন্য প্রসঙ্গে এসে গিয়েছিল, যে কোনো একজন তিনি বলছিলেন যে বর্তমানে যিনি আছেন 28-এর আগে হয়তো চলেও যেতে হতে পারে। সম্প্রতি তিনি একটি পরীক্ষা পে চর্চা বলে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে, যেটা ভারতের সাংবাদিক মানে জাতীয় দৈনিকের প্রথম পাতায় অ্যাঙ্কার হয়ে ছাপা হয়েছিল, তাতে দেখা তিনি বলছেন ছাত্রছাত্রীদের যে আমাকে এক ব্যক্তি এসে বললো যে আপনার তো 75 বছর হয়ে গেছে, তাহলে আপনি এখন কেন অবসর নিচ্ছেন, আপনি কি নিচ্ছেন অবসর? এখানে তো একজন ব্যক্তি এই প্রশ্নটা করতে পারেন ওনাকে, সে প্রশ্নটা আমি তুমি নয়, প্রশ্নটা করতে পারেন RSS এর প্রধান মোহন ভাগবত। তার পক্ষে সম্ভব এই প্রশ্নটা করা, আর কার পক্ষে সম্ভব নয়। আর কোন প্রশ্নটা করলে তিনি NSI কি কি আইন আছে তার দ্বারা প্রভাবিত হতে পারেন। তিনি জবাব দিয়েছিলেন যে আমার আরো 25 বছর বাকি আছে। মানে উনি 100 বছরের কথা ভাবছেন, বিকশিত ভারত তৈরি করে উনি যাবেন, কোট আনকোট বিকশিত ভারত। ফলে 28-এর আগে তিনি চলে যাবেন কি যাবেন না আমি জানি না। মানে আমি তার কথাকে যদি ধরে নিই, তিনি যা বলেছেন, ছাত্ররা আবার জিজ্ঞেস করছে
তাহলে স্যার আপনি কি করবেন? আপনাকে যখন বলেছে 75 বছরের কথা, বলে আমার তো 25 বছর বাকি আছে, সেটাই তাকে বলেছি। তিনি তার উত্তরে আর কিছু বলেন। বলে তিনি বলবেন কি করে? 10 ঘোড়া জেড প্লাস সিকিউরিটি পাবেন, রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, বিশাল বিশাল বিল্ডিং, কোনো আয়কর দিতে হয় না, কোনো কিছুই হয় না, আবার বিদেশ থেকে টাকা এলেও তার কোনো হিসাব দিতে হয় না। এমন মহা আনন্দে আমি তো বালাসাহেব দেবরসকে দেখেছি খাটিয়াতে শুয়ে থাকে। সেরকম তো এখন জীবনযাপন নয়। এই জীবনযাপন কে দেবে? এদেরকে নরেন্দ্র মোদী দিয়েছে, অমিত শাহ দিয়েছেন, তারাই শেষ কথা। তারা যেটা বলবেন সেটাই হবে, সবাইকে মানতে হবে। সুনীল বনসালও এতে বলে গেলেন, সেটাই মানতে হবে। তৃতীয়ত তুমি যেটা বলছিলে, যে কথার প্রসঙ্গে যেটা আসে, এটা ঘটনা। এই যে যেভাবে তথাকথিত ডিফেকশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটাকে আমাদের আবার বুদ্ধিজীবীরা এটাকে ব্যাখ্যা দেন, কেউ কেউ নির্মল উচ্চারণ করে ফেলেছে, চাণক্য। চাণক্য কবর থেকে বা যেখানেই থাকবেন উঠে আসবেন। দুই হচ্ছে এটাকে মাস্টার স্ট্রোক বলা। অনৈতিক কাজকে সংবিধান ভঙ্গ করে অনৈতিকতাকে বলা হয় মাস্টার স্ট্রোক। কে বলেন? আমাদের মিডিয়া বলে মাস্টার স্ট্রোক। এই মাস্টার স্ট্রোককে যদি, অনৈতিকতাকে যদি মাস্টার স্ট্রোক বলা হয়, তাহলে তুমি কোথায় কার কাছে কি এক্সপেক্ট করবে? কারণ তো এক্সপেকটেশনের ব্যাপার নেই, সত্যি তো। কিন্তু এতে আশঙ্কা একটাই থাকে, আশঙ্কা থাকে এতে দেশে নৈরাজ্য তৈরি হতে পারে। হতাশা কিন্তু শেষ পর্যন্ত অবসাদ না, হতাশা কিন্তু নিয়ে যায় নৈরাজ্যবাদের। এই নৈরাজ্যবাদ যদি হয়, তাহলে শাসক দলের গণতন্ত্র, সেটা সেই নৈরাজ্যবাদী জনতা, যেটা সুদীপ্ত বলল, তারা কিন্তু ছুটে আসলে বুঝিয়ে দেবেন। এ বিষয়ে আমার কিন্তু সব গণতন্ত্র সম্পর্কে যা ধারণা, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই, বিজ্ঞানের ছাত্র, আমি বলতে পারি বিজ্ঞান কথাই বলে। বিজ্ঞান সবসময় দুটো অর্থের কথা বলে, দুটো দিকের কথা। বিজ্ঞান মানে বিদ্যুৎ জ্বলে, কারণ পজিটিভ নেগেটিভ দুটো অর্থের কারণে। পৃথিবীতে একমাত্র প্রাণ আছে, কারণ পৃথিবীতে অর্ধেক সময় রাত্রি হলেও পরে গ্যারান্টি আছে দিন থাকে। ফলে জীবনটা এরকম ভাবেই চলে। সেই জন্য পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণ নেই বলে এখনো পর্যন্ত। ফলে আমার কাছে মনে হয় না যে এটার কোনো প্রতিকার নেই, এই মানুষ চুপচাপ মেনে নেবেন, কোনো প্রতিকার হবে না, এমন হয়তো নয়। আরেকটা শেষ কথা বলি এই প্রসঙ্গে, যে ওই ইলেকশন পিটিশনের কথা হচ্ছিল, মমতার নন্দীগ্রামের ইলেকশন পিটিশনের তো এখনো শুনানি হয়, যেটা ধরে গিয়েছিল 2021 সালে। এখন আমাদের দেশের এই ধরনের নির্বাচন নিয়ে যদি সত্যি কোনো অভিযোগ থেকে থাকে, কারণ ন্যায় হোক অন্যায় হোক, যদি ভুল অভিযোগ করেন তাহলে তার শাস্তি হওয়া উচিত, আর যদি সঠিক অভিযোগ হয় তাহলে তার ন্যায় বিচার পাওয়া উচিত। কিন্তু এগুলোকে ফাস্ট ট্র্যাকে আসা উচিত। এইটা তো একটা হতাশা। সবাই জানেন ইলেকশন পিটিশন করলে তার কোনো জবাব 10 বছরের আগে হয় না। আমি তো নিজে দেখেছি, কলকাতার একজন বিধায়ক, কংগ্রেসে ছিলেন তিনি, তার রায় হয়েছিল যখন, তারপরে তার নির্বাচন হয়ে গেছে, তার রায় হয়েছিল যে আগের নির্বাচনটা তিনি অবৈধভাবে তাকে হারান। তো সেটা তো ইমপ্লিমেন্ট করে কোনো লাভ নেই, ইতিহাসকে তো পেছনে নিয়ে যাবে না, সেই বিধানসভাকে তো আবার তৈরি করা যাবে না। ফলে এরকম একটা ঘটনা, এটা ঠিকই কথা। না, তুমি যেটা সুযুক্ত একটা কথা বলি, তুমি যেটা বলছিলে পার্টি তারা যদি আগে তৈরি করে দিত, পার্টি আগে তৈরি করলেও কিন্তু ডিফেকশন থেকে বাঁচানো যাচ্ছে না। কারণ তুমি ভলেন্টিয়ারলি একটা পার্টির সদস্য থেকে নির্বাচিত, সেই সদস্য পদ ছেড়ে একটা XYZ কোনো একটা পার্টিতে তুমি জয়েন করলে, সুতরাং তোমার মেম্বারশিপ সেদিনই খারিজ, তুমি ইন্ডিভিজুয়ালি গেলে, কারণ ইউ আর নট এ ব্লক। যে কারণে এত ব্লক নিয়ে যে কথা হচ্ছিল না, যে এরা কেন আলাদা ব্লক করে বসবেন, ব্লক আলাদা আইনত সিদ্ধ নয়, যে কারণে বিজেপিও রাজি হয়। শেষ, এই সমস্ত আঞ্চলিক দল, এগুলোকে প্রত্যেকটা কিন্তু বিজেপির সফলতা প্রত্যেকটাকে পঙ্গু করে দিয়েছে, প্রত্যেকটা পঙ্গু। এনডিএ শরিকের সংখ্যা 44, নাম বলতে পারবে 44টা দলের কথা? প্রাচ্য এবং যারা নেপথ্য থেকে অন্যভাবে সাপোর্ট করেছে, পরোক্ষে সাপোর্ট করেছে বিজেপিকে, তাদেরও অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। ফলে আমার সন্দেহ হচ্ছে যে, একটা কথাই বলে আমার যেটা মনে হয়, যে প্রশ্নটা উঠেছে, এটা আমারও একটা মনে হয়েছে, একমাত্র পথ যদি আঞ্চলিক দলগুলিকে বেঁচে থাকতে হয়, ডিফেকশন এড়াতে হয়, বৃহৎ কোন সেকুলার দলের সঙ্গে তাদের মিশে যেতে হবে। সেটা আমি বলছি না কালকেই করতে, কারণ এই যে ভোটটা, যে কথা বললো 2,60,00,000 ভোট যেটা মমতা পেয়েছেন, এই ভোটটা বিজেপি বিরোধী ভোট, এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট,
এই ভোটটা জোড়া ফুলের নামে ভোট। এই ভোটটার কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসতে পারবেন এরকম গ্যারান্টি নেই, কিন্তু এই ভোটটার সঙ্গে যদি 7% রাহুল গান্ধীর ভোট যুক্ত হয়, সেটা কিন্তু একটা ব্যাপক কাণ্ড ঘটাতে পারে। দুজনে মিলে যদি একত্রে ঘোরেন, আমি এটা 2029-এর আগের কথা বলছি, আমি কালকের কথা বলছি না। এখন সাময়িকভাবে এই পার্টিগুলোকে, নালে তার একা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ থাকবেন না, সকলেই এইভাবে কোনো না কোনো এনসিপি হোক, ককরোচ হোক, কি টিকটিকি হোক, কোনো না কোনো পার্টিতে চলে যাবেন। তো ফলে বাঁচতে গেলে, সিম্বলকে ফ্রিজ করতে গেলে, সিম্বলটাকে মার্চ করানোটাই কিন্তু একমাত্র সহজ পথ বলে আমার মনে হয়। একটা প্রাথমিক আলোচনা চলছে, সেটা সকলেই রাজি হয়েছেন এরকম নয়, এখনো এটা আরো বহুদূর। শেষ পর্যন্ত গেলে এটাই একমাত্র হতে পারে দেশে একটা বাইনারি। বাইনারি মানে কংগ্রেস বনাম বিজেপি, বিজেপি বনাম কংগ্রেস, কারণ বাকি দলগুলোর কিন্তু শেষ পর্যন্ত কোনো অস্তিত্ব থাকবে না। কোনো একে 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 নাম করে যাও তুমি, যারা ছিল বিজেপির সঙ্গে কেউ নাই, বিজেপিকে বাইরে থেকেও থেকেছিল তারাও কেউ নেই। পশ্চিমবঙ্গ সর্বশেষ এই তৃণমূল কংগ্রেস প্রায় বিলুপ্তির পথে। একদা তৃণমূল কংগ্রেস নামে দল ছিল, এটা এখন প্রায় মনে হবে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি জনপ্রিয়তা এখনো আছে। সোফিয়া।